মূলত আজকে যে বিষয়টা মিরপুরের শেওড়াপাড়ায় যে জোড়া খুন, সেই খুনের ঘটনার রহস্য উদ্ঘাটন, এই বিষয়ে আজকের এই প্রেস ব্রিফিং। আমরা সকলেই জানি যে গত 9 মে 2025 তারিখ মিরপুর থানাধীন এলাকার শেওড়াপাড়ার একটি জোড়া খুনের মতো নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় আপন দুই বোন মরিয়ম বেগম এবং সুফিয়া বেগম নামে আপন দুই বোন সেই হত্যাকাণ্ডের শিকার হন। ঘটনা সংঘটনের তথ্য প্রাপ্তির সাথে সাথে ডিবিডিএমপির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্তের কার্যক্রম শুরু করে। তদন্তকালীন মূলত আমরা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করি এবং পারিবারিক কোনো শত্রুতা বা দ্বন্দ্ব থেকে উক্ত ঘটনা সংঘটিত হয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য পারিবারিক সদস্যদের জিজ্ঞাসাবাদ এবং আশেপাশের আনুষঙ্গিক যে আলামত সহ জিজ্ঞাসাবাদ সে কার্যক্রম আমরা অব্যাহত রাখি। ছায়া তদন্তকালীন পরিবারের এক ব্যক্তির অস্বাভাবিক আচরণ আমাদের দৃষ্টিগোচরে আসে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে উক্ত ব্যক্তিকে আমরা সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করতে সক্ষম হই। অর্থাৎ আমরা যখন তদন্ত কার্যক্রম করি, জিজ্ঞাসাবাদ করি, তখন মনে হচ্ছে উক্ত ব্যক্তি পুলিশি কার্যক্রমের উপর বিশেষ নজরদারি রাখছেন। অর্থাৎ পুলিশ কখন কাকে কি জিজ্ঞাসা করছেন, কোথায় যাচ্ছেন, কোন আলামত সংগ্রহ করছেন, সে বিষয়ের দিকে তার বিশেষ দৃষ্টি ছিল। তো সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় আমরা দেখতে পাই যে ঘটনার দিন 9 তারিখ 12টা 47 মিনিটের সময় কোনো এক ব্যক্তি একটি হ্যাভারসেক ব্যাগ, খয়েরি রঙের একটি হ্যাভারসেক ব্যাগ নিয়ে জিন্সের প্যান্ট পরিহিত অবস্থায় এবং লাল রঙের একটি টি শার্ট, লাল রঙের একটি ক্যাপ, মুখে মাস্ক পরিহিত অবস্থায় বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করে। অতঃপর 1টা 57 মিনিটে উক্ত ব্যক্তিকে ভিন্ন পোশাকে আমরা সিসিটিভি ফুটেজে বের হতে দেখি। অর্থাৎ তার পরনের প্যান্টের রঙটা ভিন্ন ছিল, গায়ের টি শার্টটা ভিন্ন ছিল, মাথার ক্যাপ সঠিক ছিল, মুখে মাস্ক ছিল না। তৎপরবর্তী আমরা যখন নিশ্চিত হই যে উক্ত ব্যক্তিটির নাম গোলাম রব্বানী খান তাজ, সে 14 থেকে 15 বছর বয়সী একটি শিশু এবং সে উক্ত পরিবারের আর এক বোনের, অর্থাৎ যে দুই ব্যক্তি মারা গিয়েছেন তাদের অন্য এক বোনের ছেলে। তারপর আমরা মোবাইল সিডিআরের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে আমরা জানতে পারি যে সে পারিবারিক জানাজায় অংশগ্রহণ করার জন্য ঝালকাঠি জেলায় গিয়েছে। আমরা একটি টিম পাঠাই ঝালকাঠি জেলা থেকে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আনি, সাথে তার পরিবারের সদস্যরা থাকে। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে সম্পৃক্ততা স্বীকার করে। এখানে ঘটনার নেপথ্যে কী কারণ সে রহস্য উদ্ঘাটনের জন্য তাকে আমরা ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে সে জানায় যে মূলত সে একটি পুরনো বাইসাইকেল কেনার জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে সে তার খালার বাসায় আসে এবং সাইকেলের দাম 3000 টাকা। শুক্র, শনি, রবি 3 দিন স্কুল বন্ধ ছিল। সে সাথে কিছু কাপড় চোপড় সহ তার খালার বাসায় আসে এবং খালার কাছ থেকে সে টাকাটি সংগ্রহ করবে, এটি তার উদ্দেশ্য ছিল। সে উদ্দেশ্যে খালার বাসায় এসে যখন প্রবেশ করার পর তার খালা, সে একা এসেছে না সঙ্গে তার মা এসেছে এটি জানতে চাইলে তার মা পরবর্তীতে আসবে মর্মে সে তার খালাকে অবহিত করে। সে তার খালার বাসায় যাওয়ার পর খালা যখন তাকে লেবুর শরবত দিয়ে আপ্যায়ন করার জন্য ডাইনিং টেবিলে চাকু দিয়ে লেবু কাটছিল এবং অন্য আরেক খালা আরেকটি রুমে হাঁড়ি পাতিল এগুলো ধোয়া মোছা করছিল, ঠিক এই মুহূর্তে সে তার খালার লিভিং রুমে ঢুকে সেখান থেকে খালার মানিব্যাগ থেকে টাকা চুরি করে। টাকা চুরি করার ঘটনাটি তার খালার চোখে পড়লে তার খালা যখন টাকা চুরির বিষয়টি তাকে চার্জ করে এবং তার মাকে বলে দিবে মর্মে তাকে জানায়, তখন সে দিক বিদিক হয়ে ডাইনিং টেবিলের এখানে এসে ওই চাকু দিয়ে তার খালার পেটে আঘাত করে। খালার পেটে আঘাত করার পর খালা চিৎকার করে এবং তার কাছ থেকে বাঁচার জন্য যখন তাকে ধাক্কা দেয় তখন সে উপর্যুপরি আরও কয়েকবার চাকু দিয়ে পেটে আঘাত করে। এক পর্যায়ে তার চিৎকারে তার আর এক খালা অন্য রুম থেকে আসলে সে যখন এই দৃশ্য দেখে তখন সে চাকু দিয়ে তার ওই খালার পেটেও আঘাত করে এবং রান্নাঘরে ঢুকে শিল পাটা যেটা, সেটা পুঁতা এনে প্রথমে ছোটো খালার মাথায় আঘাত করে, পরবর্তীতে বড় খালাকে আঘাত করে এক পর্যায়ে কার্যক্রম সমাপ্ত করে সে ওয়াশরুমে গিয়ে তার কাপড় চোপড় এগুলো পরিবর্তন করে এবং সে নিজেকে পরিষ্কার করে ভিন্ন কাপড় পরে সে সেখান থেকে বের হয়ে এসে পথে একটি সিএনজি নেয়। সিএনজি নিয়ে এসে যাওয়ার পথে
এর ভিতরে সে বাসাটা লক করে চাবি নিয়ে আসে। আসার পর যাওয়ার পথে সে চাবি এবং তার মাথার ক্যাপ ফেলে দেয়। তার বাড়ি শনির আখড়ার ওখানে একটি শপিং মল, ইস্টার্ন শপিং মল, সেটির 3 তলায় মসজিদের ওয়াশরুমে সে যায়, গিয়ে তার রক্তমাখা কাপড় চোপড় সে ওইখান থেকে যেটা নিয়ে আসে সেটির ভেন্টিলেটর দিয়ে বাইরে ফেলে দেয় মর্মে পুলিশের কাছে স্বীকার করে। অতঃপর সে বাড়িতে গিয়ে তার রক্তমাখা স্যান্ডেল পরিত্যক্ত একটা বাড়ির সামনে ফেলে দেয় মর্মে স্বীকার করে। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আমরা রক্তমাখা তার প্যান্ট, শার্ট এবং জুতা এটা উদ্ধার করি। আর ঘটনাস্থল থেকে আলামত হিসাবে চাকু, পোতা এগুলো সহ আরও বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। তার খালাতো বোন অর্থাৎ মরিয়ম বেগমের মেয়ে নুসরাত জাহান মিষ্টি বাদী হয়ে থানায় একটি মামলা রুজু করে। উক্ত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে যথারীতি আইনের আওতায় সোপর্দ করা হয়েছে। আর অন্য মামলার কার্যক্রম তদন্তাধীন আছে। এই পর্যায়ে এ পর্যায় পর্যন্তই ছিল এটি ঘটনা। তদন্ত চলমান আছে। তদন্ত চলমান সাপেক্ষে তদন্তের অন্য অগ্রগতির কার্যক্রম পরিচালিত হবে। এখানে উপস্থিত থেকে আপাতত তার স্বীকারোক্তিমূলক যে আমাদের কাছে যে স্বীকারোক্তি, সেই স্বীকারোক্তিতে এই পর্যায় পর্যন্ত এটিই চলে এসেছে। এর নেপথ্যে আর অন্য কোনো ঘটনা আছে কিনা, অর্থাৎ পারিবারিক কোনো কলহ আছে কিনা, জায়গা জমির কোনো বিষয় আছে কিনা বা অন্য কোনো বিষয় আছে কিনা সেটি আমরা খতিয়ে দেখব এবং তদন্তের কার্যক্রম সেটি চলমান আছে। প্রাথমিকভাবে আমাদের কাছে তেমনটি মনে না হলেও তাকে যখন হিস্ট্রি জিজ্ঞাসা করি তখন সে এক পর্যায়ে বলে যে এলাকায় তাকে কিছুটা তার বন্ধুবান্ধব কম এবং তার বাবা তাকে পাগলা বলে ডাকার কারণে সে একবার ভয় দেখানোর জন্য তার বাবাকেও বটি নিয়ে ধাওয়া করেছে, এই মর্মে আমাদের কাছে একবার স্বীকার করেছে। আগে কি কোনো অপরাধের তথ্য আছে? এ ধরনের কোনো তথ্য নাই, তবে তার স্কুল থেকে সে ধনিয়া ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর ছাত্র। তার কলেজে পড়াশোনার পারফরমেন্স তেমন ভালো না থাকার কারণে, অর্থাৎ সেখানে স্কুলে পারফরমেন্স ভালো না থাকার কারণে সেখান থেকে তাকে বহিষ্কার করেছে মর্মে সে প্রাথমিকভাবে আমাদেরকে জানায়। আপনি বলছিলেন যে কেউ একজন ইনভেস্টিগেশন নজরদারিতে রাখছিল, সে ব্যক্তি, অর্থাৎ আমরা ভিডিও ফুটেজ বারবার পর্যালোচনায় দেখি, আমাদের টিম যেখানে যায় কথা বলে ঠিক তার পাশে গিয়ে সে দাঁড়ায়। এমনকি সে বিভিন্ন নাম্বার দিয়ে আমাদেরকে সহযোগিতা করার একটা প্রবণতা তার ভিতরে ছিল। যে দুই খালা মারা গেছে, যে দুজন মহিলা সম্পর্কের ভাগনা হয়, সঠিক। এই দুই মহিলার তো কোনো সন্তান ছিল না, না সন্তান ছিল। মরিয়ম বেগমের 2 মেয়ে, এক মেয়ে আমেরিকায় থাকে আর এক মেয়ে নুসরাত জাহান মিষ্টি, ছেলে সন্তান নেই। আর এক বোন যে তিনি আনম্যারিড। আরেকটা বিষয় হচ্ছে 3000 টাকা তো তার বাবা মাই তাকে দিতে পারতো, সে বাবা মার কাছে চায় নাই। এখানে আসলে বাবা মার ভূমিকাটা কি, যে তার আসলে হত্যার আগে তার সাইকেল কেনার যে আগ্রহটা তৈরি হলো, এই বিষয়গুলো ব্যাপকভাবে আমরা দেখছি যে তার বাবা মায়ের কোনো ভূমিকা আছে কিনা, আর তার বাবা মা তাকে কেন টাকা দেয়নি বা বাবা মার কাছে চেয়েছিল কিনা সে বিষয়টাও তদন্তের ভিতরে আছে। আমরা এই বিষয়ে খতিয়ে দেখব। বাসায় আসার পরে বাবা মার সাথে কি ফোনে যোগাযোগ করলো কিনা বা এই তথ্যগুলো দিলেও কিনা, এই তথ্যগুলো ওগুলার বিশ্লেষণ চলছে যে ইন বিটুইন কোনো কথাবার্তা আছে কিনা বা অন্য কোনো কিছু আছে কিনা। আমরা সব কিছুই আমরা গভীরভাবে আমরা ইয়েতে রেখেছি, আমরা তদন্তের একটা পর্যবেক্ষণে আমরা রেখেছি। বাবা মায়ের প্রতিক্রিয়া মানে তো প্রথম অবস্থায় বাবাকে সহই আমরা এনেছি, যে সে একজন যেহেতু অপ্রাপ্ত বয়স্ক, দ্যাট ইজ 15 বছর বয়স, ক্লাস 9-এর স্টুডেন্ট, তার বাবার সহযোগিতাই বাবা সহই আমরা এসেছি। জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে যখন আমাদের কাছে মনে হয়েছে যে ঘটনার সাথে তার সম্পৃক্ততা আছে, তখন তার বাবাকে আমরা বলেছি তাকে আমরা আইনের আওতায় আনবো এবং আমরা তাকে এই মামলায় দেখাবো। পরবর্তীতে সে তার বাবাকে আমরা এখান থেকে অবমুক্ত করি এবং তার বাবা চলে যান। এখন পর্যন্ত আমরা এই বিষয়ে এরকম তথ্য পাইনি, তবে এটিও আমাদের তদন্তের একটি বিষয় রয়েছে। তার বাবা বিআইডব্লিউটিতে চাকরি করেন, কিন্তু পদটা আমরা এক্স্যাক্টলি এখন বলতে পারবো না। আর ভাই বোনের বিষয়টির মধ্যে দুই ভাই, তাই না? এক ভাই এক বোন। এটা একটা ভালো কথা বললেন, আমরা এটাও খতিয়ে দেখব। না, এমন তথ্য আমরা আপাতত পাইনি যে খালাদের কাছ থেকে টাকা নিয়েছে বা খালার সাথে টাকা চাওয়া নেওয়ার সম্পর্ক, এখন পর্যন্ত ওইরকম তথ্য আসেনি।
আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, সে আসলে মাদকে আসক্ত ছিল কিনা, আরেকটা বিষয় এই ঘটনার নেপথ্যে সে ছাড়া আর কার কাছ থেকে হত্যার পরিকল্পনা? আমরা বিষয়টি তদন্তের বিবেচনায় রেখেছি যে এর নেপথ্যে অন্য কারো সংশ্লিষ্টতা আছে কিনা সে বিষয়গুলো আমরা দেখব।